মানে বিভিন্ন ক্যাটাগরি সার্ভার রয়েছে, কিছু উইন্ডোজ সার্ভার আছে, কিছু লিনাক্স সার্ভার আছে। তারপর সার্ভারের বিভিন্ন সার্ভার প্রোভাইডার অসংখ্য কোম্পানি আছে অনলাইনে। সাপোজ মাইক্রোসফট আছে, আলিবাবা আছে, অ্যামাজন আছে, ডিজিটাল ওশান, হোস্টগার্ডার, তারপর হচ্ছে ব্লু হোস্ট, তারপর হোস্ট বাজেট, তারপর গুটেডি, মানে অসংখ্য আছে এগুলো, ইনলিট, অভাব নাই। তো এখন উইন্ডোজ সার্ভার একরকম, মানে উইন্ডোজ সার্ভার হচ্ছে এটা উইন্ডোজ মেশিন থেকে। তারপর হচ্ছে আবার লিনাক্স সার্ভার, এটা হলো লিনাক্স অপারেটিং সিস্টেম। আবার সার্ভারের মধ্যে আর ক্যাটাগরি আছে, সেটা হলো কিছু ডেডিকেটেড হোস্টিং আছে, ডেডিকেটেড সার্ভার, আর কিছু শেয়ার্ড সার্ভার। শেয়ার্ড সার্ভার হলো মানে মনে করো একটা পিসি 10 জন 20 জন 30 জন এরকম শেয়ার করে। আর ডেডিকেটেড মানে হলো, ডেডিকেটেড হোস্টিং হচ্ছে কি একটা পিসি একজনের জন্য। তুমি সাপোজ মাইক্রোসফট থেকে, আলিবাবা থেকে, তারপর অথবা গুগলের সার্ভার আছে, গুগল থেকে তুমি যদি ডেডিকেটেড সার্ভার নাও, তোমাকে এরা একটা পিসি দিবে, মানে একটা পিসি শুধু এটা তুমি ইউজ করবে, এটা অনলাইন অ্যাক্সেসেবল একটা পিসি নাও। ডেডিকেটেড সার্ভার মানে হচ্ছে একটা তাদের পিসি গুলো অনলাইনে অ্যাক্সেসেবল, ওখান থেকে একটা জাস্ট পিসি কিনা, মানে পিসির স্পেসটা কিনা। এটা তুমি তোমার মতো করে কনফিগার করতে হবে, তুমি যা যা ইউজ করবে, যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে টেকনোলজি ইউজ করবে, ওই ধরনের প্যাকেজ অ্যাভেলেবল আছে, ওইটা ইনস্টল করে তোমাকে তোমার মতো করে কনফিগার করতে হবে। তারপর ইয়া হচ্ছে শেয়ার্ড হোস্টিং এর মধ্যে এগুলো কনফিগার করা থাকে, এরা কিছু প্যাকেজ দেয়, প্যাকেজ হচ্ছে এই অপারেটিং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এখানে সাপোর্ট করে। সাপোজ এটা পিএইচপি সাপোর্ট করবে, এটা পিএইচপি সাপোর্ট করবে, তারপর ওয়ার্ডপ্রেস তো পিএইচপি রেই এগুলো সাপোর্ট করে, এই ধরনের এগুলো বলা থাকে। আবার কিছু কিছু সার্ভার আছে সেটা হচ্ছে শুধু ইয়ার জন্য, সাপোজ রিয়েক্টের জন্য, নোড.js এর জন্য। আবার সবগুলো সার্ভার সবকিছু সাপোর্ট করবে না, এটা সার্ভার আমি ক্রয় করার সময় কোন কোন টেকনোলজি সাপোর্ট করবে সেটা দেখে আমাকে ক্রয় করতে হবে। তা আমি একটা সাবডোমেইন, আমরা ডোমেইন বলি আর সাবডোমেইন বলি। ডোমেইন হচ্ছে কি তোমাদের iic.ac.bd, এটা একটা ডোমেইন, এটা একটা ডোমেইন। তারপর এটা একটা কিন্তু ডোমেইন, এটা সাবডোমেইন হতে পারে কি, এটা একটা সাবডোমেইন হতে পারে এরকম student.ic.ac.bd, এটা একটা সাবডোমেইন হতে পারে। তারপর মনে করো যেমন youtube.com একটা ডোমেইন, এটা একটা সাবডোমেইন হতে পারে কি, এর এই যে ইউটিউবের আগে যদি আরেকটা কোনো নাম দিয়ে যদি ডট দিয়ে অ্যাড করা হয়, সেটাকে সাবডোমেইন বলা হয়, মানে ওই ডোমেইনের এগেইনস্ট সাবডোমেইন সেটা। আচ্ছা, এরপরে তো আমরা একটা সি প্যানেলে ঢুকি, ওখানে একটা আমরা সাবডোমেইন আগে ফার্স্ট অফ অল ক্রিয়েট করি। মূলত আমরা সাবডোমেইন ক্রিয়েট করে তোমাকে ডোমেইনটা ক্রয় করতে হয়, বিভিন্ন ডোমেইন রেজিস্ট্রেশন কোম্পানি আছে, এদের কাছে ক্রয় করতে হয়, ওই ডোমেইনের এগেইনস্টে অসংখ্য সাবডোমেইন তুমি ক্রিয়েট করতে পারো। তো আমি একটা সার্ভারে ঢুকি, এটা মূলত একটা উইন্ডোজ হোস্টিং। আর যেগুলো শেয়ার্ড হোস্টিং এগুলো দামে মোটামুটি কম, কিন্তু যেগুলো ডেডিকেটেড ডিপিএস হোস্টিং, হ্যাঁ, এগুলো দামে বেশি আর কি। এগুলো আমরা আজকে দেখা ট্রাই করবো, বাকিগুলো তোমাদের শিখতে হবে আগে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা আছে, এই ইউজার নেম পাসওয়ার্ড তোমার লাগবে। তবে এখানে তারপর ইমেল, আমরা গুগলের মেলগুলো ইউজ করি, গুগল, ইয়াহু, মাইক্রোসফটের ইমেল গুলো ইউজ করি। কিন্তু সার্ভার কোম্পানিগুলো কিছু নিজস্ব ইমেল প্রোভাইড করে, যেগুলোকে ওয়েব মেল বলা হয়। আমি ওয়েব মেল গুলো মূলত এই যে ইমেল অ্যাকাউন্টস, এখান থেকে আমি ইমেল অ্যাকাউন্টস ক্রিয়েট করলে, মানে এই হোস্টিং এর এগেইনস্ট একটা মেইল সার্ভার আছে, আমি যদি এখান থেকে একটা
ইমেল ক্রিয়েট করি, এখানে ক্রিয়েট ইমেল, এখানে অনেকগুলো ইমেল আছে, এটার এত স্পেস, এখানে ইমেল আমি ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করলে এখান থেকে ইমেল সাইন ইন করা যায়। ঠিক আছে, কিভাবে করতে হয়, মনে করো ডোমেন, আমার যদি ডোমেন এটা যদি হয় স্ল্যাশ ওয়েবমেল, স্ল্যাশ দিলে ওয়েবমেল দিলে এটা সার্ভারের, মানে আমি যে হোস্টিং নিয়েছি এদের নিজস্ব মেল সার্ভার, ওখান থেকে আমি ইমেল সেন্ড করতে পারবো, যে কোনো মেলে, যে কোনো ইমেলে সেন্ড করতে পারবো, রিসিভ করতে পারবো, সেটা পারি। এগুলো আসলে জাস্ট পরিচয় করে দেবো আর কি, বাকিগুলো তোমরা যখন প্রফেশনাল লাইফে যাবো তখন শিখতে পারবো আস্তে আস্তে। এরপরে এখানে হচ্ছে আমার ফাইল ম্যানেজারের মধ্যে আমার যাবতীয় ফাইলগুলো থাকে, মানে যাবতীয় প্রজেক্টের সোর্স ফাইলগুলো থাকে। সোর্স ফাইল মানে আমার এখানে সার্ভারে যত কোড আছে সবগুলো, যত প্রজেক্ট আছে সবগুলো এখানে, এই কোডগুলো এগুলো থাকে হচ্ছে কিসের মধ্যে, ফাইল ম্যানেজারের মধ্যে, ফাইল ম্যানেজারের মধ্যে। তারপর আমার ডাটাবেস হচ্ছে, আমরা পিএইচপি মাইডমিন ইউজ করেছি, সেটা এই যে পিএইচপি মাইডমিন, পিএইচপি মাইডমিন। তারপর পিএইচপি এই যে আমার যাবতীয় ডাটাবেস এখানে, বোঝা গেছে? আমি ডাটাবেস ক্রিয়েট করতে পারি হচ্ছে এখানে। এখানে আবার এখানে একটা কারণ আছে, আমরা আমাদের লোকাল মেশিন যখন ডাটাবেস ক্রিয়েট করি তখন ডাটাবেসের একটা ডিফল্ট ইউজার থাকে, রুট ইউজার, ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কি ব্ল্যাঙ্ক। এখানে প্রত্যেকটা ডাটাবেসকে একটা ইউজার অ্যাসাইন করে দিতে, এটা আমরা দেখবো আজকে কিভাবে অ্যাসাইন করতে হয়। সাপোজ আমরা আগে একটা সাবডোমেইন ক্রিয়েট করি, সাবডোমেইন, এই যে ডোমেইন কি কি আছে, অ্যাড অন ডোমেইন, সাবডোমেইন, আমি এখানে সাবডোমেইন আসছে, সাবডোমেইন নাম হচ্ছে, আমি বললাম এটা কি IIUC CSE, আমি একটা সাবডোমেইন নাম, কোন ডোমেইনের এগেইনস্ট, আমার এখানে অসংখ্য ডোমেইন আছে, অসংখ্য ডোমেইন আছে, কোন ডোমেইনের এগেইনস্ট আমি সাবডোমেইনটা ক্রিয়েট করব, আমি ক্রিয়েট করব মূলত হচ্ছে কোনটা, এটার এগেইনস্ট, আমার সাবডোমেইনের নাম হচ্ছে হবে iiccsc.visuallab.com। এখন ক্রিয়েট দিলে আমার এই সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন এটাকে এই নাম দিয়ে আমি ব্রাউজার অ্যাক্সেস করতে পারবো, মানে এই নামে একটা ফোল্ডারও তৈরি হয়ে যাবে। কোথায় পাবো এটা, এটা পাবো হচ্ছে আমি ফাইল ম্যানেজারের মধ্যে পাবো, ফাইল ম্যানেজারে আসবো, এটা কি নামে ছিল আমার, কি নামে ছিল IIUC-CSE। এখন এর মধ্যে কিছু নেই, আমি এখানে একটা ফাইল, জাস্ট একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি। আমরা জানি PHP এর ক্ষেত্রে ইন্ডেক্সটা আগে রান হয়, মানে ইন্ডেক্সটা বাই ডিফল্ট রান হয় হচ্ছে কি কোন পেজটা, ইন্ডেক্স পেজটা। এজন্য আমি একটা index.php ফাইল তৈরি করি, ফাইল তৈরি হয়ে গেল। এখানে আমি এটা এডিট করব, এডিট মানে হচ্ছে এর মধ্যে আমি কিছু লেখা ট্রাই করব, লিখলাম এটা হচ্ছে কি this is the deployment process of our project। এরপর এখানে সেভ দিতে হয়, বোঝা গেছে?
এবার আমি যদি এটা ডোমেনটা আমি যেভাবে রান করে ঠিক এই হয় সাবডোমেনও রান করতে হবে কিভাবে আইআইসি কি ছিল সিএসই ডট iaccsc.bizolab.com এটা আমার সাবডোমেন কিন্তু রান হয়ে গেছে কথা কি বুঝে গেছে এখানে একটা তালা দেখা যাচ্ছে একটা লক দেখা যাচ্ছে না লকটা ক্রস দেখা যাচ্ছে এখানে আমি এটা ক্লিক করলে একটা জিনিস দেখায় enhanced tracking protection on for this site এরকম কোনো কিছু এটা জানে দেখা অ্যাকচুয়ালি এসএসএল সার্টিফিকেট আমাকে ডোমেইনের মধ্যে নিশ্চিত করতে হবে এসএসএল সার্টিফিকেট হচ্ছে কি এসএসএল মানে হলো সিকিউর সকেট লেয়ার এটার অর্থটা হচ্ছে আমার প্রজেক্টে যখন কোনো ডাটা সাবমিট হয় সেটা এনক্রিপ্টেড থাকে আমার প্রজেক্টে যদি এসএসএল থাকে স্যার একটা লারাভেল প্রজেক্ট ডিপ্লয় করুন তো ওখানে সময় তো দিবা আগে আমি যাই আস্তে আস্তে যাই সময় তো দিতে হবে তো এখানে এটা এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার এটার অর্থটা হচ্ছে কি আমার প্রজেক্টে যখন কোনো ডাটা সাবমিট হয় সেটা এনক্রিপ্টেড আকারে যায় আদারওয়াইজ সেটা ডিরেক্ট যাবে তোমার ডাটা যেরকম আছে বেরিয়ে যাবে ঠিক আছে ওকে ক্লিয়ার তো এসএসএল সার্টিফিকেট কিছু কোম্পানি ডোমেইন কেনার সাথে বাই ডিফল্ট দিয়ে থাকে আবার বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইস রেঞ্জের এসএসএল সার্টিফিকেট কিন্তু অনলাইনে পাওয়া যায় বিভিন্ন সাইটের মধ্যে তুমি তো এটা ইনস্টল করা ভেরি সিম্পল এটা ইনস্টল করা যায় আর তারপর হলো এখন আমরা যদি একটা প্রজেক্ট যদি এখানে ডেভেলপ করতে গেলে এখানে যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে কি ফার্স্ট অফ অল আমার সোর্সটা এখানে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসার জন্য হচ্ছে সাপোজ আমাদের প্রজেক্টটা ছিল এটা আমাদের প্রজেক্টে লারাভেল 8 ছিল মনে রাইট স্যার মাই লারাভেল ছিল লারাভেলের ভার্সন কত ছিল লারাভেল 8 ছিল কিন্তু আমার প্রজেক্টে লারাভেল 8 এর জন্য পিএইচপি এর ভার্সন ছিল কত 7.3 ছিল আমার লারাভেল 8 এর জন্য পিএইচপি ভার্সন কত লাগে 7.3 এখানে মনে হয় আমার এই সার্ভারে 7.3 নেই মনে হয় এটা দেখার জন্য এখানে একটা পিএইচপি ভার্সন অপশন আছে সেটা এই যে মাল্টি পিএইচপি ম্যানেজার এখানে পিএইচপি হচ্ছে হ্যাঁ পিএইচপি 7.3 আছে কাজ করতে পারে এই যে পিএইচপি 4.4 থেকে সব ভার্সন কিন্তু এখানে আছে 7.3 এর অ্যাড করছে দেখি কাজ করবে না হয় আমরা আরেকটু ব্যাকডেটেড লারাভেল ইনস্টল করব আগে এটা হয় কিনা দেখি সাপোর্ট করে কিনা এটার জন্য আমাকে আমাদের শেয়ার ছিল তোমরা এগুলো কি বুঝতেছো না বুঝারই কথা তোমরা তাহলে এগুলো পড়াশোনার কাছে নাই কেউ মানে যে পড়াশোনার মধ্যে আছে সে কিছুটা বুঝবে আমার প্রজেক্টটা ছিল হলো এই জায়গায়
ইন দ্য মিন টাইম এটা আগে জিপ হোক, ইন দ্য মিন টাইম আমরা একটা কাজ করি, এখানে আমাদের ডাটাবেস ইনক্লুড করতে হবে। আমরা ডাটাবেস ক্রিয়েট করি এখানে। ডাটাবেসের জন্য আমরা বললাম কি আইএফসি সিএসসি একটা ডাটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ ডাটাবেস। ওকে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন এই ডাটাবেসের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার যদি এখানে আছে আমরা আরেকটা তৈরি করি। এখানে এই যে ডাটাবেস আমি সেম নাম দিয়ে ডাটাবেসের ইউজার তৈরি করলাম। পাসওয়ার্ড দিবে, এখানে আসলে জেনারেল পাসওয়ার্ড দিলে নিবে না, এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড জেনারেটর ইউজ করেছি, সেটা এটা এটা আমরা সেভ করে রাখি এখানে। এটা আমি সেভ করে রাখলাম। ক্রিয়েট ইউজার। এখন আমি ডাটাবেস ইউজ করেছি, তারপর হচ্ছে ইউজারে ইউজ করেছি। এখন হচ্ছে এই ইউজারকে ডাটাবেসে অ্যাসাইন করতে হবে। অ্যাড ইউজার টু ডাটাবেস। আমার ডাটাবেস ছিল হচ্ছে প্রথমটা হলো ইউজার। ইউজার কি ছিল? আইএসসি সিএসসি না? কি নাম ছিল? এইটা ছিল। তারপর হচ্ছে এখানেও ডাটাবেসের নামও ছিল আইআইইউসি সিএসসি। এই যে অ্যাড দিলে হয়ে যাবে। এখন কি কি পারমিশন দিতে হবে? আমরা দিব অল প্রিভিলেজেস। কে দিব? অল প্রিভিলেজেস। অল প্রিভিলেজেস মানে হচ্ছে কি সে এই ধরনের সব কাজ করতে হবে। সিলেক্ট, ট্রিগার, ইন্ডেক্স, ইভেন্ট, ডিলিট, ড্রপ। এটা আমি করে দিলাম। এরপরে এই মেক চেঞ্জেস। এখন আমি যদি আমার ডাটাবেস পিএসসি মাইনমিন ওপেন করি, আমি এখন পিএসসি মাইনমিন ইউজ করলে ওপেন করলে আমার ডাটাবেসটা এখানে পাওয়া যাবে। তারপরে হলো আমার ডাটাবেস ছিল এই যে
জিপ হয়ে গেছে মনে হয় আমার। জিপ কি হয়েছে? জিপ হয়েছে। এখন জিপ হলে আমরা এটা আপলোড করব। এটা কোথায়? ফাইল জিলা থেকে। ফাইল জিলা থেকে আমার কোনটা ছিল? আমার ওইটা ছিল। এর মধ্যে আমি এটা ফেলে দিব। তুমি আপলোড এভাবে করতে পারো, আর কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে যেমন ফাজিলা, উইনজিপ, উইনঅ্যাপ, আর অনেক অনেক কিছু আছে, এগুলো দিয়ে তুমি আপলোড করতে পারো। আমরা এখান থেকে ম্যানুয়ালি আপলোড করে দিব আর কি। কোনটা? আমার এইটা। স্যার এগুলো স্যার ক্লায়েন্টের পিসি থেকে আপলোড হবে না স্যার? কি কি? স্যার ক্লায়েন্টের পিসি থেকে এগুলো আপলোড হবে না স্যার? সে বুঝি নাই। মানে স্যার আমি যদি এটা কারোর জন্য করে দেই প্রজেক্টটা, তাহলে এটা কি যে মানে ইয়ে করবে, ওনার পিসি থেকে আপলোড হবে ফাইলগুলো? হ্যাঁ, তুমি করবা। আবার কেউ আবার এরকম মনে করো না, স্যার এগুলো কিসে গেছে, আমরা পড়তেছি এই সেই থিসিস করব, এই করব। আসলে কম্পিউটার সায়েন্স মূলত এগুলোর উপরেই। থিসিস হচ্ছে এগুলো ডেভেলপ করার জন্যই থিসিস হচ্ছে আর কি। ঠিক আছে, মানে এগুলোকে ডেভেলপ করার জন্য থিসিস হচ্ছে। কারো যদি বুঝতে সমস্যা হলে, এখন আমাদের মানে এক্সট্রাক্ট হয়ে গেল আর কি। এটাকে আমরা মানে এটা আমাদের সাবমেনের রুট ডিরেক্টরিতে নিয়ে যাব মুভ করে। এখন আমাদের এখানে আছে, এটা এই মুভ দিলাম। এখন কোন জায়গায় আছে এটা? অ্যাকচুয়ালি iac.cac.visualapp.com মাইলারাবেল এই ফোল্ডারের মধ্যে আছে। আমি এখান থেকে এটা নিয়ে যাব হচ্ছে কোথায়, এই জায়গায় নিয়ে যাব। মানে আমার আমি দেখি ইফেক্টটা তোমাকে দেখাই। আমি যদি এখন এটা রান করি, কি আসছে? আমার ফোল্ডার এগুলো আসছে না, কিন্তু আমাকে তো অ্যাকচুয়ালি এটা আসবে না। আমি যখন আমার সাবডোমেন যখন রান হবে, আমার কোড রান হবে মূলত, কিন্তু এখন ফোল্ডার গুলো রান হচ্ছে। কারণ কেন? এখন আমার রুটের মধ্যে, আমার ডোমেইনের রুটের মধ্যে কিন্তু এই দুইটাই আছে, এগুলো কিন্তু রাখা যাবে না আর কি। হ্যাঁ, এই জন্য আমাকে কি করবো, আমি এই যে মাই লারাভেল, আমি যদি এখন ক্লিক করি এটাতে, আমি যদি এখন মাই লারাভেল ক্লিক করলে
এই যে আমার কোড কোথায় ছিল, পাবলিক এর মধ্যে ছিল। এখানে আরো একটা কনফিগারেশন বাকি আছে, আমরা আগে কনফিগারেশনটা ঠিক করি। কনফিগারেশন হচ্ছে আমার ডাটাবেস কনফিগারেশন। এখান দিলে আমার এটা এখন এটা রান হয়েছে কিন্তু আমার এখন ডাটাবেস যায়নি আর কি। আমি যদি এখন ডাটাবেসে দিই, এখন ডাটাবেস ইরর দিই পারি, কারণ আমার ডাটাবেস কনফিগারেশন এখনো হয় নাই। ডাটাবেস কনফিগারেশন কি দিয়েছি, দিই নাই। এখন কিন্তু ডাটাবেস কনফিগারেশন ইরর দিই। দিচ্ছে না, কারণ হলো আমাদের ডাটাবেস কনফিগারেশন এখন শেষ হয়নি। তো এই জন্য আমাকে কি করা লাগবে, আগে ডাটাবেসটা ওখানে, আমি ডাটাবেস কনফিগারেশন হয়েছে বাট আমার সোর্সে যাই, কোথায় ছিল, এটা ছিল আমার হলো স্যার উপরে উপরে নিচে নিচে উপর। ওটা ফার্স্ট অফ অল আমরা কি করব, এর ভিতর থেকে কোড এটা বের করে কোথায় নিয়ে যাব, রুটে নিয়ে যাব, রুটে নিয়ে যাব এটা। এখন কিন্তু এই যে দেখো এটা আমার, হ্যাঁ, এর রুটের মধ্যে কিন্তু এগুলো আছে। এখন আমাকে যেটা করতে হবে, এই কনফিগ ফাইলটা চেঞ্জ করতে হবে। এখানে কি চেঞ্জ করতে হবে, আমাকে যে ডাটাবেসে যে ক্রেডেনশিয়াল ছিল সেগুলো এখানে পাঠাতে হবে, যেমন ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এগুলো আমরা এখানে কপি করে রেখেছি আর কি। ডাটাবেস নেম এটা ছিল, ডাটাবেস নেম কি এটা ছিল, পাসওয়ার্ড ইউজার নামেও সেম ছিল না, ইউজার নামও সেম, এটাও সেম। এখন হচ্ছে আমরা এই যে এটা কপি করব, কপি করার পরে এই যে এখানে দিব, এটা হয়ে গেল আমার কনফিগারেশন আর শেষ। ডিবি হোস্টটা চেঞ্জ করতে হবে না? ডিবি হোস্ট কি চেঞ্জ করা লাগবে না, এটা চেঞ্জ করা লাগবে না। আমার কিন্তু কনফিগারেশন হয়ে গেছে বাট এখনো ডাটাবেস নাই আর কি। তো এখন আমরা ডাটাবেস এখনো ইনপুট করি না, এখানে বুঝছি ডাটাবেস কিন্তু খালি খালি না, আমার ডাটাবেস এখনো খালি। এটা ডাটাবেসটা কোথা থেকে নিয়ে আসো, এখানে আমাদের লোকাল হোস্ট ESP আমার ডাটাবেস কোনটা ছিল, এটা এটা ছিল মনে হয়, হ্যাঁ এটা। এখন এটা আমি এখানে ইম্পোর্ট করব, এই যে ইম্পোর্ট, ওই সিপিএনএ স্যার টার্মিনাল ইউজ করা যায় না? যাই সব যাই। না স্যার, তাইলে ওই পিএসপি আর্টিসান মাইগ্রেট দিলে তো স্যার ক্রিয়েট হয়ে যাবে কথা। এগুলো এখানে রান হবে না, তোমাকে ওখান থেকে রান করে আনতে হবে। এটা ছিল আমাদের, এখন এখানে একটা ঝামেলা দেখা দিছে। এই যে এটা হচ্ছে মূলত আমাদের লোকালে কিন্তু এটা কাজ করতেছে না,
এটা ছিল আমার মাই লারাভেল, এটা ছিল আমার এটা আমার ইয়া ছিল মাই এটা ইউজার নেম কি ছিল মনে আছে? মানে এখানে ভুল, ইউজার নেম ভুল, কিন্তু আমাদের ইউজার নেম বলে ইয়া ছিল, কি ছিল? এটা আমাদের ইমেল ছিল, পাসওয়ার্ড ছিল 1 থেকে 5 6 পর্যন্ত, 1 2 3 4 5 এটা এটা দিলে আমার এখানে চলে আসছে। তো এখানে আমি সেম জিনিস দিলাম, এটা এখানে আমাদের একটা ইরর দিচ্ছে, মানে 404 নট ফাউন্ড। সেম জিনিস আমার লোকাল কাজ করতেছে, কিন্তু এটা সার্ভারে কাজ করতেছে না। এখানে একটা সিকিউরিটি একটা ইস্যু আছে, মানে এসটি অ্যাক্সেস ফাইলের একটা ইস্যু আছে, ওইটা আমরা সলভ করবো আর কি। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যেটা লোকালে কাজ করতেছে সেটা কিন্তু অনলাইন নাও চলতে পারে, মানে ম্যাক্সিমাম চলবে, কিছু কিছু সিকিউরিটি রিলেটেড কোনো কিছু নাও চলতে পারে, এগুলো আমাদের ফিক্স করতে হবে। এটা ফিক্স করার জন্য একটা এসটি অ্যাক্সেস ফাইল লাগবে আমাদের। মানে htx.htxs আমাদের প্রজেক্ট কই? iic.ac এই যে এখানে আমাদের একটা htxs ফাইল দিতে হবে। তো এখন আমরা একটা htxs ফাইল আনার চেষ্টা করি। ডাউনলোড htxs ফাইলটা আমাকে এখানে দিতে হবে। htxs ফাইলের ফার্স্ট এক্সটেনশন হবে, এটা কিন্তু .htxs, এটা কি .htxs এখন আমরা দেখি কাজ করি কিনা। এখন আচ্ছা ওখানে কি আছে আমরা আগে দেখে আসি। আমি কাজ করি অথবা তুমি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। এগুলো সলিউশন এখানে রয়েছে। But this is STXS issue. Get on STXS file order and put the following code in std. এই যে আসছে আমি এটা কপি করব, ঠিক আছে? ও ঝামেলা তো অন্য জায়গায়, এটা কি করতেছি আমরা, এটা তো আমাদের না। মানে এখন কাজ করতেছে আর কি, এরর চলে গেছে না? এরর চলে গেছে কিনা এটাও তো বুঝতে না মনে হয়। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল?
এই ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল? এই এটা ছিল, এটা ছিল পাসওয়ার্ড ছিল হচ্ছে 1 2 3 4 5 6। এখন আমরা লগইন দিলে আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়ে গেছে। এখন তুমি তোমার এন্ড থেকে তুমি অ্যাক্সেস করে দেখতে পারো আর কি iic.visualapp.com। এটাতে ক্লিক দাও সবাই। পাসওয়ার্ড দেওয়া হচ্ছে পাসওয়ার্ড দিবা, ইউজার নেম এটা, পাসওয়ার্ড হচ্ছে কি, পাসওয়ার্ড কত? 1 থেকে 6 তক। দেখো অ্যাক্সেস করা যায় কিনা দেখো। অ্যাক্সেস হচ্ছে? দেখতেছি জি স্যার। জি স্যার। এভাবে একটা শেয়ার হোস্টিং এর মধ্যে একটা প্রজেক্টকে ইনস্টল করতে হয়। এটা ছিল উইন্ডোজ হোস্টিং। তারপর আমি তোমাদের লিনাক্স হোস্টিং দেখাচ্ছি আর কি। ওটা কিন্তু কনফিগার করে দেখাইতে পারবো না, ওটা লেন্থি প্রসেস, অনেক দিন সময় লাগবে, মানে প্রায় 5-6 ঘন্টা সময় লাগবে এগুলো লিনাক্স কমান্ড দিয়ে দিয়ে ইনস্টল করতে হয়। আমি জাস্ট দেখাচ্ছি এটা কেমন। কিছু কি বুঝে গেছে? জি স্যার, জি স্যার। তবে আগে তো একটু ইয়ে ছিল, আনক্লিয়ার ছিল, এখন অনেকটা ক্লিয়ার। মানে আগে ভাবতাম যে এগুলো অনেক কঠিন করতাম, এখন তো ইজি লাগতেছে অনেক। এখানে কঠিন বলতে কোনো কিছু নেই।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে ডিজিটাল ওশানের সার্ভার। ডিজিটাল ওশান এটা বিখ্যাত, এটা লিনাক্স সিস্টেম। তো এখানে অ্যাকচুয়ালি ড্রপলেট বেস, এখানে হলো একটা ড্রপলেট দেওয়া আছে, মানে এটা ক্রিয়েট করলে এখানে কিনতে হয়। আর তুমি যদি একটা অ্যাকাউন্ট করো এখানে তোমাকে ড্রপলেট কিনতে হবে। দেখো এখানে লিনাক্সের, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এখানে এগুলো লিনাক্স অপারেটিং সিস্টেমের নাম, উবুন্টু, ফ্রিবিএসডি, ফেডোরা, ডেবিয়ান, এগুলো হচ্ছে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সনের নাম। আর অ্যাকচুয়ালি লিনাক্স তো এটা ওপেন সোর্স, এটা বিভিন্ন কোম্পানির লিনাক্স আছে, তার মধ্যে উবুন্টু একটা, স্যান্টোস একটা, ডেবিয়ান একটা, ফেডোরা একটা, আরো অনেক আছে ইউজ, তুমি অনলাইনে সার্চ করলে দেখতে পাবে। এখানে তুমি যদি যে প্যাকেজটা কিনতে যাবে এখানে মান্থলি $6 করে দিতে হবে ডিজিটাল ওশন থেকে। তারপর এখানে ম্যানেজ থেকে আমার যে ড্রপলেটটা আছে, ম্যানেজ থেকে ড্রপলেট আসতে পারবো। এই যে দেখা যায় এগুলো ড্রপলেট ক্রিয়েট করা যায়, এটা একটা এটা একটা। তো তুমি এগুলো অ্যাক্সেস করার জন্য এখানে অ্যাক্সেস কনসোল আছে, এখানে অ্যাড ডোমেইন অ্যাক্সেস কনসোল। অ্যাক্সেস কনসোল হলে ওই তোমার ইয়ার চলে আসবে, কনসোল চলে আসবে। ওকে, এখন লিনাক্সের, তোমরা লিনাক্স অপারেটিং সিস্টেম দেখছো কখনো বা কখনো কাজ করছো? না স্যার। ওকে, করো। এখানে এলএস একটা কমান্ড আছে, এলএস কমান্ড দিয়ে অ্যাকচুয়ালি আমার লিস্টিং, আর এলএস মধ্যে অ্যাকচুয়ালি লিস্টিং, এখানে কি আছে সেটা দেখতে হবে। দেখা যায় এলএস দিলে আমাকে শো করবে আমি এখন যে ডিরেক্টরিতে আছি, অ্যাকচুয়ালি আমি ইয়াতে চলে যাই সিডি রুট, এটা ফ্রন্ট স্ল্যাশ মানে হলো রুট, এখানে এন্টার দিলে আমি রুটে চলে আসছি। রুটে এলএস দিলে কি আছে, আমি রুট ডিরেক্টরিতে কি আছে এলএস দিলে আমাকে শো করবে, এই ডিরেক্টরি সবগুলো এখানে আছে। ঠিক আছে, তো এখানে আমার প্রজেক্ট বাকিগুলো সবগুলো কনফিগ। তো আমার প্রজেক্ট থাকে মূলত সিডি বার আছে, রুট থেকে কি বার একটা ডিরেক্টরি দেখা যাচ্ছে না ইউজারের নিচে, এই যে এটা, জি স্যার। হ্যাঁ আমি এটাতে যাব, বারে গেলাম, বারে এখন এখানে এলএস দাও, কি আছে দেখো, এলএস এর মধ্যে এগুলো আছে। এর মধ্যে আমাকে দিতে হবে সিডি দিয়ে www, সিডি দিয়ে কি আমি ট্যাব দিলে বাকিটা কিন্তু সে নিয়ে আসে, ট্যাব দিলে ডাব্লিউ দিয়ে কি আছে সেটা নিয়ে আসে, ওই নিয়ে আসছে সেটা। আবার এলএস দি, এখানে এলএস দি, এলএস দিলে আমাকে এখানে কি আছে সেটা, আমার প্রজেক্ট এখানে থাকে মূলত এইচটিএমএল এর সিডি এইচটিএমএল, এটা এখানে কি আছে আমি দেখি, এখানে হচ্ছে আমার যাবতীয় প্রজেক্টের সোর্স কোড সব আছে, অ্যাডমিন অ্যাপ্লিকেশন এইচটিএমএল, তারপর হচ্ছে পাবলিক অ্যাপ্লিকেশন, তারপর index.php। মূলত আমার প্রজেক্টটা থাকে এই ডিরেক্টরির মধ্যে, বার www html এর ভিতরে, বুঝা গেছে? এর মধ্যে হলো আমার সোর্স কোড এগুলো। তুমি সোর্স কোডের মধ্যে index.php, তুমি যদি অ্যাপ্লিকেশন ফোল্ডারে যাও cd,
অ্যাপ্লিকেশন ফোল্ডারে যাও, এখানে কি আছে দেখো, ls, এখানে এই যাবতীয় সোর্স কোডের ফাইল এগুলো কন্ট্রোলার আছে, cd controllers ls, এই যে সবগুলো ফাইল এখানে আছে। তো এখানে হচ্ছে আমি প্রজেক্ট কিভাবে আপলোড করব, প্রজেক্ট আসলে কমান্ড লাইন থেকে পারবো না, এটার জন্য আমাকে বিভিন্ন থার্ড পার্টি ফাইল যেগুলো আছে, উইন অ্যাপ আছে, এগুলো আমাকে ইউজ করতে হয়। তো এতটুকু গেল। তো এখন আমি যদি ফাইল দিলে দিয়ে যদি কানেক্ট করি, এই যে ফাইল দিলাম, এখানে অ্যাকচুয়ালি কানেকশনের জন্য ক্রেডেনশিয়াল সবগুলো দেওয়া আছে, সেট করা আছে আগে থেকে। দেখা যাচ্ছে আমি ফাইল দিলে ওপেন করলাম, ফাইল দিলে দেখি এখানে যেটা যেটা লাগে, হোস্ট নেম লাগে, ইউজার নেম লাগে, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড লাগে, পোর্ট নাম্বার লাগে। পোর্ট নাম্বার হলো 20, হোস্ট হলো আইপি দিতে হয় আমাকে, এখানে ইউজার নেম থাকে আর পাসওয়ার্ড থাকে সেটা। তো আমি এখানে কানেকশন এস্টাবলিশ করে রেখেছি এটা। তো এটার জন্য মূলত এই যে সাইট ম্যানেজার কানেকশন যে এস্টাবলিশ থাকে, এখানে কিছু প্রসিডিউর আছে একটা, প্রসিডিউর আর কিছু না, তোমাকে একটা ফাইল দিয়ে দেওয়া থাকবে, এখানে এসে নিউ সাইট ক্রিয়েট করতে হয়, এই ইউজার নেম পাসওয়ার্ড দিলে এটা কানেক্ট হয়ে যাবে। এটা সেট করা আছে, এই যে আইপি, পোর্ট নাম্বার 22, ইউজার নেম এত, পাসওয়ার্ডটা সেট করা আছে। ওকে, এস্টাবলিশ। এটা হলো মূলত আরেকটা প্রজেক্টের, আমি তোমাকে দেখাই আরেকটা, আমি যেটা ড্রপলেটে যেটা ঢুকছি সেটা আমি তোমাকে দেখাই। আইপি, আমার পাসওয়ার্ড দিলাম, এটা হলো রোড, এটা হলো 22। এই যে আমার, ঠিক আছে, এর মধ্যে তুমি গেলে মানে এটা মূলত আমাদের কোনটা আসলো, এই যে রুট ডিরেক্টরি, এই রুট ডিরেক্টরি কিন্তু আমার চলে আসছে। আমি এটা যদি দিলে, তুমি এখানে এন্টার দিলে তোমাকে শো করবে কি আছে, এই যে রুটের মধ্যে, রুটের মধ্যে আমরা কিসে যাব, রুট থেকে বার, এই যে ক্লাস আসছে, বার থেকে কি www, এর মানে হচ্ছে কি HTML, তারপর HTML এর ভিতরে আমরা কোনটা দেখছিলাম ওখানে, অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস এর মধ্যে এই কন্ট্রোলার ফাইলগুলো আছে। এটা কোনটা ওপেন হয়েছে, ওপেন হয়েছে হচ্ছে আমার এই, কথা কি বোঝা গেছে কিছু? জি স্যার। তো এগুলো ছিল মোটামুটি সার্ভারের কনফিগারেশন। অ্যাকচুয়ালি এখানে কনফিগার করতে হয়, মানে এখানে কনফিগার করতে সময় লাগবে, মানে 4-5 ঘন্টা লাগবে। 4-5 ঘন্টার জন্য একটা প্রফেশনালকে 30,000 টাকা মতো দিতে হবে, ঠিক আছে। বিদেশি কাজে বাংলাদেশে তো মানুষ 2-3,000 টাকা দিবে, বিদেশিরা 30,000 টাকা মতো, 300 টাকা 400 টাকা দেয়। তো আসলে বুঝতে পারছো কি না আমি জানি না, এটা হলো মানে যদি একটু একটু বোঝা গেল এনাফ, তুমি বাকিটা এটা দেখে কিভাবে কি হয় স্টাডি করে তুমি যদি রিয়েল টাইম কাজ করতে পারো বা এরকম কোনো সার্ভার নিয়ে, এই আইডিয়া গুলো তখন তোমার কাজে লাগবে, কিভাবে কি করে না করে, অনলাইনে রিসোর্সের অভাব নেই। তো কারো কোনো কোশ্চেন আছে?
ও আরেকটা কথা হলো শেয়ার হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং এর একটা বড় পার্থক্য হচ্ছে ডেডিকেটেড হোস্টিং অনেক ফাস্টার, কারণ হলো সে নিজে চলবে, এখানে আর বাকি কেউ নাই। কিন্তু শেয়ার হোস্টিং একটু স্লোয়ার হয়। এই যে বড় বড় যত সফটওয়্যার অ্যাপ্লিকেশন দেখো, দেখো facebook.com, ইউটিউব, এগুলো সবগুলো ডেডিকেটেড হোস্টিং, এগুলো কোনো শেয়ার হোস্টিং এ নাই। ঠিক আছে, যত বড় বড় অ্যাপ্লিকেশন দেখবে সবগুলো শেয়ার হোস্টিং এ। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, হ্যাঁ, না স্যার। ওকে, তাহলে আজকে এতটুকু আর কি। হ্যাঁ, তো এখন তোমরা তো পড়াশোনা তো করো না, এগুলো আসলে দেখাই লাগবে। মানে আমার দায়িত্ব হলো দেখানো, তোমরা শিখলে শিখো, না শিখলে তাই। Okay. এই যে ফোর ক্যান্সেলটা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে আর কি। সে চেষ্টা করে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি লেভেলে সে কাজ করছে, তাকে থ্যাঙ্কস। এখন তোমরা তো করতেছো।